আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের সসীম ধারা কিন্তু প্রায় শেষ। আজকে আমরা পড়ব হচ্ছে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তোমাদের একেবারে ধরে ধরে সবগুলো প্রবলেম সলভ করাবো এমন না। তোমরা যদি আগের ক্লাসগুলো ঠিকমতো করো তাহলে এই কোয়েশ্চেনগুলো পারার কথা, ঠিক আছে? তো সেটাই তোমরা জাস্ট ক্লুগুলো বের করে দিব, বাকিটা তোমরা করবা। চলো, প্রথমে আমরা কিছু সূত্র দেখি। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার সূত্র। স্বাভাবিক সংখ্যার সূত্র, যেহেতু তিনটা সূত্র, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার ঘন, তাই আর কি এখানে তিন সূত্র লিখছি, ঠিক আছে? আচ্ছা, দেখো সূত্রগুলো কি। যদি এমন হয় যে 1+2+3+4 এভাবে পরপর স্বাভাবিকভাবে সংখ্যাগুলো আছে, তাহলে যদি n পর্যন্ত সংখ্যা যায় এবং সেই ধারাটার সমষ্টি বের করতে বলে, ধরো 1+2+ এভাবে যেতে যেতে 50 পর্যন্ত গেল, ওই প্রথম 50টি পদের সমষ্টি বের করতে বললো। এই সূত্র হচ্ছে যেটা n × n+1। একইভাবে যদি এমন হয় যে 1² 2² 3² এভাবে 50² পর্যন্ত ধারাটা গেল, ওই সমষ্টিটা বের করতে বললো। তাহলে সূত্র কি? সূত্র আমরা মনে হয় গত ক্লাসে দেখছিলাম এটা, যে n × n+1 × 2n+1/6 গেল। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ধরো 1³ 2³ 3³ এভাবে 50³ পর্যন্ত গেল। সূত্র হচ্ছে, দেখো তুমি মিল পাবা, এইটার সূত্র এই যে ভিতরেরটা কিন্তু সেম, এইটার স্কোয়ারটাই কি ঘনের সূত্র, ঠিক আছে? আগাবো। দেখো কি বলছে, মাত্র যে বললাম 50, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n × n+1/2। সূত্র হচ্ছে n × n+1/2। এইখানে n এর মান কত ভাইয়া? n এর মান হচ্ছে 50। তাইলে 50 × 50+1/2। আচ্ছা, দেখো তো 50 + 1 51 আসে? আসলে ক্যালকুলেটর ঠিক আছে। দেখো গুণ করলে কত হয়? 50 51 × 50 2550/2 1275। তাহলে এভাবে যদি আমি স্বাভাবিক সংখ্যা প্রথম 50টার যোগফল বের করি, সেটা কত আসবে? 1275 আসবে, ঠিক আছে? একইভাবে যদি আমাকে বলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, পারবো না? স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, দেখো আগের স্লাইডেই কিন্তু সূত্রগুলো আছে, তো পারা উচিত। এগুলো SW করবেন বাসায়। তারপর দেখো বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। এটা একটু ব্যতিক্রম, স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি বের করতে বলছে। ধরো আমি একটা জোড় সংখ্যার একটা ধারা লিখি। হ্যাঁ, ধারাটা কেমন হইতে পারে বলো তো? যেহেতু প্রথম বলছে, তার মানে শুরু থেকেই শুরু হবে। তাহলে 2 + 4, 2 এর আগে আর কোনো জোড় সংখ্যা নাই তো। 2 + 4 + 6 + 8 এভাবে 10 12 এভাবে আগাবে না? হ্যাঁ, তাহলে এই যে ধারাটায় এর মান কত? 2। এবং যেহেতু বলছে এটা স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে এটা সমান্তর ধারা। তাহলে ধারা ডি এর মান কত হবে? 4/2, 4/2 না, সরি, 4-2, 4-2 সমান কত? সমান হচ্ছে আমার 2। তাহলে এখানে এর মান 2, ডি এর মানও 2। আচ্ছা, আমাকে তো সমষ্টি বের করতে বলছে। সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র কি? n/2 2a + n-1 × d। তাইলে আমি এখানে যদি n এর মান তো আমি জানি না, সো আমি বলতে পারো যে সমীকরণ বের করব, যেখানে n এর মানটা বসাইলেই
ধরো যদি n এর মান 50 বসাই তাহলে প্রথম 50টি জোড় সংখ্যার সমষ্টি বের করতে পারবো। যদি n এর মান 100 বসাই প্রথম 100টি জোড় সংখ্যার সমষ্টি বের করতে পারবো। ওই রকম একটা সমীকরণ আমরা বের করবো এখানে, ঠিক আছে? তাহলে a এর মান আর d এর মান তো জানি, তাই না? a এর মান হচ্ছে আমার 2, তাহলে আমি লিখতে পারি 2 গুণ 2 যোগ এখানে n এর মান এখানেও তো জানি না, আর d এর মান কত? d এর মানও 2 গেল। তারপর n/2 থাকলো, 2 গুণ 2 কত? 4, আর 2 যদি আমি ব্র্যাকেটটা ভাঙায় দেই 2n - 2, তাহলে একবারে লিখতে পারি যে 4 যোগ 2n - 2। এরপর দেখো কাটাকাটি করলে বা বিয়োগ করলে কি হবে? এইটা বিয়োগ করলে হবে হচ্ছে ভাইয়া +2, তাহলে n/2 লিখতে পারি 2n + 2। এরপর দেখো এখানে আমি 2 কমন নিব, কি করব? কালার চেঞ্জ মানেই কিছুটা করছি আমি, 2 কমন নিছি, 2 কমন নিলে আসে কত? n + 1। এবার এই যে 2 2 এটা আমি কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে আমার কি আসবে? কাটাকাটি করলে আসবে n × n + 1। এই যে একটা পাইলাম, এটাকে বলতে পারো একটা সমীকরণ বলতে পারো। এই সমীকরণে n এর মান বসাইলেই আমি যে বললাম 50টা 100টা ওইরকম, ঠিক আছে? তাহলে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? n × n + 1। তাহলে বলো তো এখানে জোড় না থেকে বিজোড় থাকতো তাইলে কি করবা? যদি জোড় না থেকে বিজোড় থাকতো তাহলে তুমি কি করতা? তাইলে তোমার ধারাটা হইতো এমন যে 1 যোগ 3 যোগ 7 যোগ 9 এরকম, এটা হয়তো তোমার সেই ধারাটা। এরপর এ হয়তো 1, ডি হয়তো আমার 2, নেন এই নিয়ম। আজকের SW নাম্বার 1, আমাকে SW নাম্বার 1 বিজোড়ের ক্ষেত্রে করে দেখাবা। দেন সবাই কমেন্ট করে জানাবা যে তোমাদের বিজোড়ের ক্ষেত্রে সমীকরণটা কত আসছে বা n সংখ্যক সমষ্টিটা কত আসছে, ঠিক আছে? চলো আগাই। এরপর চলো আমরা এখন আস্তে ধীরে বোর্ড কোয়েশ্চেন শুরু করব। অলরেডি তুমি সসীম ধারা অধ্যায়ের যা যা শেখা দরকার সব শিখে ফেলছো। আমরা এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে এটাই দেখবো যে তুমি আগে থেকেই সব পারতা, হয়তো কোথাও একটু কম্বিনেশন করছে, হয়তো কোথাও একটু ঘুরায় দিছে, এইরকম, ঠিক আছে? যেমন দেখো প্রথমটা যদি করি, বলছে এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে, জেনে ভালো লাগলো। ক নাম্বারে বলছে যে 125 যোগ 25 যোগ 5 এভাবে যদি হয় ধারাটির কোন পদ 1/125, এইটা আমি কি করতে পারি আমাকে বলতে পারবা? দেখো এখানে আমি যদি ধারাটা থেকে এ এর মান বের করতে চাই, এ হবে 125, আর এটা হচ্ছে তোমার একটা বলতে পারো যে গুণোত্তর ধারা, ঠিক আছে? যদি গুণোত্তর ধারা যদি হয় তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে 25/125। গুণোত্তর ধারা কেন হইলো? দেখো তুমি 125কে লিখতে পারো 5 কিউব, 25কে 5 স্কোয়ার, 5কে 5⁻1, এটা একটা অনুপাতে দেখো কমতেছে, পরেটা তাহলে কি হবে? 5⁻0, 5⁻−1, এইভাবেও না তুমি এটা বের করতে পারো যে যেখানে 5⁻−3 আসবে সেই পথটা এটা, ওইভাবেও করা যায়। হাতে হাতে আমরা সূত্র দিয়ে শিখি যেন এর থেকে বড় কিছু আসলে আমরা পারি, ঠিক আছে? তাহলে আর এর মান এখানে কত হবে? 1/25। তাহলে ধারাটির কোন পদ? তাহলে আমি তো n এর মান জানি না, তাহলে ক নাম্বার যদি আমরা করতে যাই তাহলে AR⁻, একেবারে যেহেতু আমার জায়গা কম একেবারে বসায় দিই মানটা, 125 ইন্টু আর 1/25 দেন n-1 ইকুয়াল কত আমার এখানে? 1/125। আচ্ছা গেল। তারপর দেখো এখানে কি করতে পারি আমি? এখানে আমি লিখতে পারি যে 125 ইন্টু
1/25 উপরে n-1। আচ্ছা, তুমি কি জানো যে যেহেতু 5³ ইকুয়াল 125, তাইলে আমি কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি যে 25, 5³ আমি কি লিখতে পারি এখানে, 5² গুণ, ওটা দরকার নেই, আচ্ছা ডাস্টার তো নাই, আচ্ছা যাই হোক। হ্যাঁ, আচ্ছা এটাকে কি করা যায়, দেখো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে 125 উপরে, এটাকে আমি লিখতে পারি 5³ আর এই শুধু 25কে লিখতে পারি 5², তার উপরে পাওয়ার হচ্ছে n-1। এটা যদি আমি গুণ করে দেই, বলেন গুণ করলে কি হবে, গুণ করলে হবে হচ্ছে 2n-2। কেন করলাম এটা, আর এখানে লিখে দিই হচ্ছে 1/5³, যেটাকে আমরা 5⁻³ লিখতে পারি একটু পরে। আচ্ছা কেন করলাম এটা দেখো তো, এখানে চাইলে আমি কিন্তু লিখতে পারি যে যেহেতু ভিত্তি সেম, সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি সেম হইলে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে আমি লিখতে পারি যে 5³ মাইনাস 2n+1 +2। এখানে তো -2 ছিল, +2 কেন হইল, মাইনাসটা কিন্তু পুরাটার উপর, তখন 2nটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর 2টা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। বুঝতে সমস্যা হলে আরেকটা এনে করে দেখাচ্ছি, দেখো এখানে আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে 2n-2, ঠিক আছে, আর এটাকে লিখতে পারি 5⁻³ ওকে। তারপর এখানে আমি মাইনাসটা ভেঙে দেই, আর হচ্ছে এখানে আসতেছে হচ্ছে -2n+2, আর এখানে আসতেছে হচ্ছে 5। ওকে, এবার দেখো এই দুটা যোগ করলে কত হয়, 5। তাহলে আমি লিখতে পারি একেবারে যে 5 বিয়োগ 2n, 5 - 2n। ভিত্তি সেম, তাহলে এদের পাওয়ারটাকে সমান আকারে লেখা যায় না, 5 - 2n ইকুয়াল -3। এখান থেকে কি n এর মান বের করতে পারবেন না, এই যে n এর মান বের করো, ঠিক আছে। এখন তুই বলতে পারছিস ভাই এটা তো অনেক কঠিন, আপনি যেভাবে শুরুতে বলছিলেন গুনে গুনে, হ্যাঁ ওইভাবেই করবা। তুমি চাইলে যদি তোমার ধরো এখানে 1/125 না দিয়ে 1/125 না দিয়ে অনেক বড় কিছুটা দিল বা অনেক পরের কিছুটা দিল, তখন সূত্রটা কীভাবে করবা সেটাই দেখাইলাম। কি করলাম যদি রিক্যাপ করি, যদি একটু দেখেন, প্রথমে হচ্ছে আমি এ এর মান বের করছি, পরে আর এর মান বের করছি, এরপর এ আর আর ব্যবহার করে আমি n তম পদের সূত্রে বসাইছি, অ্যান্সারটা তো আমার দেওয়া আছে, আমার বের করতে হবে কি n এর মান। এরপর আমি এই n-1টাকে এই যে 25n-1 লিখছি, 1-এর উপর পাওয়ার থাকা না থাকা একই কথা, 1ই আসে, এটা আমরা জানি। তারপরে এই 125কে আমি লিখছি 5³ আর এই 25কে আমি লিখছি 5²। এরপর সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে কি হয়, ভিত্তি সেম হলে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে আমি আর এক পাশে হতে যা, এটা তো বুঝবাই। এরপর হচ্ছে যে মাইনাসটা দিয়ে ব্র্যাকেটটা ভাঙাইলাম, দেন 5 - 2n আসছে। এরপর এই যে আমার ভিত্তি যদি সেম হয় তাহলে এদের পাওয়ারকে আমি কি করতে পারি, সমান আকারে লিখতে পারি, মানে এখান থেকে n বের করবা, এটাও করে দিতে হবে, দরকার নেই, পারবা, আপনারা পারবেন। আচ্ছা গেল। তারপর দেখো খ নাম্বারটা দেখো, জি এবং এইচ এর মান নির্ণয় করো। মনে আছে আমরা গুণোত্তর ধারার দ্বিতীয় অংশে শেষের দিকে নাকি মাঝের দিকে একটা ম্যাথ করছিলাম যে x, y, z এর মান বের করতে হইতো, একটা করাই দিছিলাম আর টেস্ট জানো দিছিলাম। ওইখানে কি করতাম, দেখো এই যে ধারাটা দেওয়া আছে, এ এর মান আমি জানি, আর এর মানটা কি হবে এখানে f/7, এভাবে দেন এর মান আমি জানি, আর এই যে এইটা হচ্ছে আমার চতুর্থ পদ, তাহলে এর মান জানি, n এর মান জানি, তাহলে আর n চতুর্থ পদটা কথা সেটাও জানি, তাহলে অজানাকে শুধুমাত্র আর ওই 8টা বের করব, ওটার সাথে তুলনা করব, পেয়ে গেলাম f। এরকম ভাবে এ জানি, আর জানি, জি আর এইচও বের করতে পারবো। এটা হোমওয়ার্ক, এটা পারা উচিত সবার,
না পারলে তোমরা গুণোত্তর ধারার দ্বিতীয় অংশ ঠিকমতো করোই নাই। তারপর দেখো গ নম্বরে কি বলছে, যে প্রদত্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, মিল পাচ্ছি মনে হচ্ছে, এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করো। আচ্ছা, বাকিটা পড়তে হবে না, বুঝছি। দেখো, আমরা গুণোত্তর ধারার দ্বিতীয় অংশের যে লাস্টের সৃজনশীলটা করছিলাম, সেখানে কিন্তু হুবহু এই চিত্র ছিল। ব্যতিক্রম কি ছিল? আগে ছিল সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরো, এবার সাধারণ অনুপাতকে অন্তর ধরো। আগে ডি কে আর ধরতে বলছিল, এবার আর কে ডি ধরতে বলছে। এটাও পারা উচিত, না পারলে ওই যে একই কথা, ক্লাসটা ঠিক মতো করেন নাই, আবার করেন। তারপরে সৃজনশীল দেখো, বলছে যে একটি সমান্তর ও একটি গুণোত্তর ধারার n-তম পদ যথাক্রমে এত এবং এত। সমান্তর ধারার n-তম পদ হচ্ছে এটা, যেহেতু যথাক্রমে বলছে, গুণোত্তর ধারার n-তম পদ কি এটা। আচ্ছা, তো ক নাম্বার আমাকে কি বলছে, যে 4 টু দি পাওয়ার, এটা পাওয়ার 2p - 1 হলে, -1 = 128 হলে পি এর মানটা কত? দেখো, আমি ক নাম্বারটা করি। ক নাম্বারটা একটু ব্যতিক্রম হয়, বাকি খ আর গ আপনারা পূর্বের ক্লাসের সাথে রিলেট করতে পারবেন। 2p - 1, আচ্ছা 128। দেখো, এখানে আমি যদি কোনোভাবে 128কে 4 টু দি পাওয়ার সামথিং এ রূপান্তর করি, তাহলে দুইটার ভিত্তি সেম, পাওয়ারকে সমান ধরা যায়। তো কিন্তু দেখো, 128কে তুমি 4 টু দি পাওয়ার কিউব হচ্ছে আমার 64, আর 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256। দেখো, এটার মাঝে হচ্ছে 128। তো আমার চাইলেও আসলে 4 টু দি পাওয়ার সামথিং এ রূপান্তর করা সম্ভব না। কিন্তু আমি জানি যে আমি চাইলে এটাকে লিখতে পারি, যে 4কে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2p - 1, আর 128কে আমি মনে হয় 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি। হ্যাঁ, তাহলে 128কে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 7। এইবার কি আমার ভিত্তি সেম হইলে দুইটা পাওয়ারকে সমান ধরা যাবে? দেখো কি করা যায়। তারপর ভিত্তি যেহেতু সেম, দুইটা পাওয়ারকে আমি কি করলাম, সমান ধরলাম। তাহলে গুণ করে দিই একেবারে, যে হবে কি 4p - 2 = 7। এখান থেকে -2 ওই পাশে গেলে কি হবে, প্লাস। তাহলে 4p = হচ্ছে 7 + 2। তাইলে শুধু পি এর মান কত বলতো ভাইয়া, 9/4। ওকে, গেল ক নাম্বার। খ নাম্বারে কি বলছে দেখো, সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -187 হলে n এর মান বের করো। এটার জন্য আমার একটা পেজ নেই, এটা নতুন কিছু না, তবে একটু শুরুটা বলে দেই, বাকিটা পারবা। দেখো, আমাকে বলছে সমান্তর ধারার n-তম পদ 25 - 4n বা 25 - 4n। এটা মানে কি? এটা মানে হচ্ছে n এ যদি আপনি 1 বসান, তাহলে প্রথম পদ বের করতে পারবেন। 2 বসাইলে তুমি দ্বিতীয় পদ বের করতে পারবা। 3 বসাইলে তৃতীয় পদ বের করতে পারবা। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 4টা পদ বের করে তো আমি ধারাটা পেয়ে যাই। ধারা পাইলে, যদি আমি ধারা পাই, তাহলে সেখান থেকে আমি কি করতে পারবো, সেখান থেকে আমি এ পাবো, যেহেতু সমান্তর বলছে ডি পাবো, তাই না? এখন আমি এ জানি, ডি জানি, n-তম পদ বা n সংখ্যক পদের যোগফল মানে সমষ্টি। যোগফল মানে কিন্তু এখানে অনেকে যোগফলটাকে নোটিস করবা না, মনে করবা তম পদ বের করতে বলছে। যোগফল বলছে কিন্তু এখানে, হ্যাঁ, যোগফল। যোগফলটা দেখতে হবে। যোগফল মানে কি বুঝাইছে এখানে, সমষ্টি। তাহলে আমি এ জানি, ডি জানি, সমষ্টিটা কত সেটা জানি, আমার লাগবে কি, n এর মান কত। একটা অজানা হইলে বাকি সব জানা হয়তো আমার এটা বের করতে পারার কথা।
তারপর দেখো গ নাম্বার বলছে গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের, একইভাবে আমি গুণোত্তর ধারারও এই যে এটা জানি, দেখো লিখে দেই, আর একটা কালি নেই। হ্যাঁ, গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বলছে যে 2 ইন্টু, এটা কি পাওয়ার, আচ্ছা এটা পাওয়ার, 2 টু দি পাওয়ার হাফ মাইনাস n, এটা হচ্ছে আমার গুণোত্তর ধারার সাধারণ পদ বা n-তম পদটা। এখানে যদি আমি n এর মান বসাই, 1 বসাইলে প্রথম পদ পাবো, 2 বসাইলে দ্বিতীয় পদ পাবো, এভাবে তৃতীয় পদ চতুর্থ পদ পাবো। যদি আমি পাই তাহলে আরেকটা আমি গুণোত্তর ধারা পাবো, যেহেতু প্রথম পদ জানি দ্বিতীয় পদ জানি, তাহলে এখান থেকেও আমি a পাবো আর পাবো, তাহলে a জানি আর জানি, এখানে n এর মানও জানি, যে 7টি পদের সমষ্টি বলছে n এর মানও 7, তাহলে কি আমি সমষ্টিটা বের করতে পারবো না? পারা উচিত। তারপরে সৃজনশীল দেখো বলছে যে কোন সমান্তর ধারার 12তম পদ 28 এবং 18তম পদ 58, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 1/32, 1/32 এবং অষ্টম পদ 1/256। ঠিক আছে, আচ্ছা তো বুঝতে পারছি এখানে সমীকরণের যে ম্যাথগুলো করছিলাম ওই রকম কিছু একটা হবে। তাহলে এখানে আমি দেখতেছি যে 5 + 9 + 13 + 17 ধারা, ধারাটির কোন পদ 353? আয় হায়, এত সহজ, বেশি সহজ দিয়ে ফেলছে। ঠিক আছে, এখানে এর মান 5, যেহেতু এটা সমান্তর ধারা বুঝতেছি যে 4 4 করে বাড়ছে, তাহলে ডি এর মান কত? 4। এ জানি, ডি জানি, n-তম পদটা কত সেটাও জানি, বের করতে হবে কি n এর মান কত। তারপর খ নম্বরে কি বলছে যে সমান্তর ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি, এই যে 12তম পদ, চলো আমি এখানে একটু শুরুটা ধরা দিই। 12তম পদ, এখানে a কিন্তু আমি জানি না, a + n-1 অর্থাৎ 12 - 1 ইন্টু ডি ইকুয়াল কত? 28। আর আরেকটা হচ্ছে, এটা করে দিই, এখানে লিখে দেই যে 11D, এটা হচ্ছে 1 নাম্বার। আর বলছে 18তম পদ, তাহলে 18তম পদ কি হবে? a + 17D ইকুয়াল হচ্ছে আমার 58, এটা হচ্ছে আমার 2 নাম্বার। তাহলে আমি 1 নং আর 2 নং সমীকরণ যদি তোমার সমাধান করি, দেখো 2টা অজানা, তাহলে 2 থেকে 1 বিয়োগ দাও, এ এ কাটাকাটি হয়ে যাবে, দেন 17 থেকে 11 বিয়োগ হবে 6D, 6D থাকবে, এখান থেকে বিয়োগ করলে 30 থাকবে। দেখো মুখে মুখে বলতেছি, ডি এর মান হবে কত? 5 6 30, 5 আসবে। এবার তুমি ডি এর মানটা 1 নং এ বসাও, এ পাবা। দেন তুমি এ জানো, ডি জানো, 15টি পদের সমষ্টি, n এর মান যে 15 সেটাও জানতেছো, সমষ্টি বের করা যাবে না? যাবে তো। আচ্ছা, তারপর আমাকে বলছে গুণোত্তর ধারার পঞ্চম পদ, এটার জন্য একটা পেজ নেই, সরি, আচ্ছা আমাকে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে। তো গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 1/32 এবং অষ্টম পদ হচ্ছে 1/56। আচ্ছা গেল, তাহলে আমি লিখতে পারি যে এ আর পঞ্চম পদ, এই বয়সে এসে n-1 দেখাবো না, এ আর টু দি পাওয়ার 4, এটা কি হবে আপনার 1/32। আর অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 7, এটা হবে হচ্ছে আমার 1/256। আমি দুইটা সমীকরণকে ভাগ করব, মনে আছে ম্যাথ? ভাগ করব, ভাগ করার পর আমার এ এ কাটাকাটি হবে, দেন আর এর মানটা বের করব, ওই আর এর মানটা আমি যে কোনো একটায় বসায় দিব, ওই আর এর মানটা আমি যে কোনো একটায় বসায় দিলে এর মানও পাবো। দেন এ জানি আর জানি, আমাকে বলছে ধারাটি বের করতে, তাহলে এ জানি আর জানি, প্রতিবার n এর মান 1 বসে, এ তো জানি তো n এর মান 1 বসাতে হবে, n এর মান 2 বসাইলে দ্বিতীয় পদ পাবো, n এর মান 3 বসাইলে তৃতীয় পদ পাবো। এভাবে আমি চাইলেই কিন্তু ধারাটা বের করতে পারি।
এটা কি করা দিতে হবে বলো? তো এই ছিল সিকিউ। কয়টা সিকিউ ছিল মোট? 3টা না? এই 3টা সিকিউ, এছাড়া তুমি আরো অনেক করতে পারবা, দেখবা তুমি টেস্ট পেপার যদি দেখো মোটামুটি সবই তুমি পারবা। ঠিক আছে? তো আশা করা যায় তুমি যদি সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে সসীম ধারা পারার জন্য তোমাকে আর কোনো স্ট্রাগল করতে হবে না, তুমি যেই সিকিউটা ধরবা সেটাই পারবা। দুই একটা ব্যতিক্রম থাকেই, এগুলো ব্যতিক্রম দেয়, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় নিয়মের বাইরেও হয়, অনেক সময় দেখা যায় যে আগে কখনো রিপিট হয় নাই, এমনও হইতে পারে। তবে আমরা চেষ্টা করছি যা যা আগে আসছে সিকিউ এমন অথবা বইয়ে যা আছে তার সব কিছু তোমাদের কাছে উপস্থাপন করতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কোর্স ফি দিয়ে আইটি স্কুলকে সাপোর্ট করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো অধ্যায়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।